বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা, বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। উপরের 5 জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, আপাতত দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 3-4 দিনে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। 10 দিন আগেই বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। আরো কিছুটা এগিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা, সিকিমে রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। মৌসুমী অক্ষরেখা পশ্চিমে মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপাটনা, পুরী ও হ্যান্ডলেড আইল্যান্ড হয়ে পূর্বে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। এর দ্বারা নিম্নচাপ এবং এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে। শনিবার আরো শক্তি হারাবে এই সিস্টেম। অসমে নিম্নচাপ রূপে অবস্থান করছে। উত্তরপ্রদেশের জোড়া ঘূর্ণাবর্ত, রাজস্থান ও পাঞ্জাবের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীর, লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা বাতাস বইতে পারে। সোমবার পর্যন্ত স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। খুব সামান্য সময়ে সামান্য বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুদিনের বঙ্গ সফরে অমিত শাহ শনিবার রাতে কলকাতায় পা রাখছেন। শনিবার রাত 9:30 নাগাদ বিএসএফ এর বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছবেন অমিত শাহ। এরপর সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্ব তাকে স্বাগত জানাবে। এরপর অমিত শাহ সড়ক পথে পৌঁছে যাবেন কলকাতার একটি হোটেলে। সেখানে তিনি রাত্রিবাস করবেন। রবিবার সকাল 11টায় কলকাতায় সেই হোটেল থেকে রওনা দেবেন তিনি রাজারহাটের সিএফএসএল এর কার্যালয়ে। সেখানে সিএফএসএল নতুন ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে ফিরে তিনি দুপুর 2:15 নাগাদ পৌঁছবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে দলের মন্ডল সভাপতি সহ দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেই বৈঠক থেকে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন অমিত শাহ। দলীয় এই বৈঠকে গেরুয়া শিবিরকে আগামী দিন কোন পথে চলতে হবে তা নিয়ে ভোকাল টনিক দেবেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেল 4:45 নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রওনা দেবেন উত্তর কলকাতায়। সেখানে একটি অনুষ্ঠানে সাধু সন্তদের সঙ্গে এবং মহারাজদের সঙ্গে যোগ দেবেন অমিত শাহ। বিকাল 5:15 নাগাদ স্বামীজির বাড়ি থেকে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে সড়ক পথে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা এয়ারপোর্ট থেকে বিকেল 5:35 নাগাদ বিএসএফ এর বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রাক বর্ষা বৃষ্টির মধ্যে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় হলেও ইলিশ পাওয়ার মতো বৃষ্টি হয় না। অথচ বর্ষা আসতেই মনটা ইলিশ করতে থাকে। চলতি বছরে টাটকা ইলিশের দেখা মেলেনি। অথচ রাত পোহালেই জামাই ষষ্ঠী। জামাইয়ের পাতে ইলিশ না দিলে কেমন যেন দিনটাই সম্পূর্ণ হয় না। চলতি বছরে জামাই ষষ্ঠীর চাহিদা মেটাচ্ছে হিমঘরের ইলিশ। পদ্মার ইলিশের দেখা নেই, তাই অন্য ইলিশেই মন মজেছে আম বাঙালির। জামাই ষষ্ঠীতে ইলিশের দেখা না দিলে উৎসবটা অসম্পূর্ণ থেকে যায়। ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, একের পর এক পদ সাজিয়ে দেওয়া হয় জামাইয়ের থালায়। কিন্তু এবার বাংলাদেশ থেকে ইলিশ আমদানি হয়নি বাংলায়, ফলে ঘাটতি রয়েছে। রাত পোহালেই জামাই ষষ্ঠী, ইলিশের আমদানি না থাকায় বাজারের আকাল রয়েছে ইলিশের। হিমঘরে জমা রাখা ইলিশে এখন বিকোচ্ছে চড়া দামে। বাংলাদেশের ইলিশের জায়গা নিচ্ছে বর্মার ইলিশ। রবিবার জামাই ষষ্ঠীতে এই জামাইয়ের পাতে ইলিশ পড়বে কিনা তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। বাংলাদেশের ইলিশ না পেয়ে এখন বাজারে আসছে মায়ানমারের ইলিশ। জানা গেছে কাকদ্বীপের বাজারে মায়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি দরে। শহর কলকাতাতেও দাম অত্যন্ত চড়া, ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। রাত পোহালেই জামাই ষষ্ঠী, বাঙালির অন্যতম উল্লেখযোগ্য উৎসব এটি। হাতে মাছ, ফল, মিষ্টির হাড়ি নিয়ে ধুতি পাঞ্জাবিতে সাথে শ্বশুর বাড়িতে হাজির হন জামাই। ষষ্ঠীর বাটা সাজিয়ে পুজো করে জামাইকে জল দেন শাশুড়ি। এর পাশাপাশি আম, কাঁঠাল, লিচুর সঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি সাজিয়ে প্রাথমিক আপ্যায়ন করা হয় জামাইকে। এরপরে থাকে বিভিন্ন ধরনের খাবার। জামাইয়ের রসনা তৃপ্তি এদিন বিশেষভাবে মেটান শাশুড়ি। জামাই ষষ্ঠীর আগে বাজারের অবস্থা দেখে চোখে কপালে উঠেছে শ্বশুরের। জামাইয়ের জন্য বাজারে গিয়ে হাত লাগছে আগুন। জামাই ষষ্ঠীর আগে অগ্নিমূল্য বাজার। কয়েকদিন বৃষ্টির কারণে আমদানি কম হয়েছে। তোড়জোড়ে বেড়েছে শাকসবজির দাম। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। মাছ, মাংস থেকে ফল, মিষ্টি, সবজি সবকিছুতেই হাত দিলে ছ্যাঁকা খেতে হচ্ছে।
বাজারে সবকিছুর দাম যেন আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে বেছে দেখতে হচ্ছে কোনটা নেবেন আর কোনটা নেবেন না। কয়েক হাজার টাকার বাজারও পড়ে থাকছে থলের এক কোনায়। মনমতো জামাইকে খাওয়াতে নাজেহাল হয়ে পড়েছেন শ্বশুর শাশুড়ি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি। এবারে জামাই ষষ্ঠী পড়েছে রবিবার। ছুটির দিনে জামাই ষষ্ঠী মানে হাতে চাপ পাওয়ার সময়। শনিবার সকাল থেকেই বাজারগুলোতে ভিড় লেগে রয়েছে। বেলা বাড়লেও ভিড়ে ঘাটতি দেখতে পাওয়া যায়নি। মাছের দোকান, মাংসের দোকান বা ফলের দোকানে ভিড় লক্ষ্য করা গিয়েছে। রবিবার দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাছ মাংস কোনো মতো ম্যানেজ করলেও ফল তো আর হাত দেওয়া যায় না। কিন্তু তারপরেও মুখে হাসি হাতে থলে নিয়ে বাজারে শ্বশুর বাড়ির লোকের প্রয়োজন। জামাইকে আদর যত্ন করে খাওয়াতে ব্যস্ত সকলেই।